আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি শেখা মাহা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অভিবাসন নীতিতে কঠোর সিদ্ধান্ত ইইউ নেতাদের। ইউরোড্যাক ডেটাবেইজে নিবন্ধন নির্ধারণ করবে আশ্রয়ের দেশ। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান। ৬,২০০ অবৈধ প্রবাসী এবং ২৩০ জন নিয়োগকর্তাকে আটক। এবং প্রবাসে বসন্তের রঙে রঙিন আবুধাবি আল বাহিয়া পার্কে বাংলাদেশ সমিতি লেডিস উইং এর বর্ণাঢ্য উৎসব। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন ও আশ্রয় নীতিতে বড় ধরনের কড়াকড়ি আরোপ করে ডাবলিন রেগুলেশনের নতুন সংস্করণ অনুমোদন করেছেন ইইউ নেতারা। ব্রাসেলসে অনুষ্ঠিত বিশেষ ইইউ লিডারদের বৈঠকে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী কোনো আশ্রয় প্রার্থী যদি একটি ইইউ দেশে ফিঙ্গারপ্রিন্ট প্রদান করেন বা ইউরোড্যাক সহ ইইউ এর কেন্দ্রীয় ডেটাবেইজে নিবন্ধিত হন, তাহলে তিনি আর অন্য কোনো ইইউ দেশে গিয়ে নতুন করে আশ্রয়ের আবেদন করতে পারবেন না। পরবর্তীতে অন্য দেশে আশ্রয়ের আবেদন করলে তাকে সরাসরি প্রথম নিবন্ধিত দেশেই ফেরত পাঠানো হবে। মালয়েশিয়ায় অবৈধ প্রবাসী ও নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাঁড়াশি অভিযানে ৬,২০০ অবৈধ প্রবাসী এবং ২৩০ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ইমিগ্রেশন উপমহাপরিচালক লোকমান আফেন্দি রামলি জানান, এই সময়ের মধ্যে সারা দেশে মোট ২৭,০০০ বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়েছে। ১ জানুয়ারি থেকে দেশব্যাপী প্রায় ১,৭০০টি পৃথক অভিযানে এসব তল্লাশি এবং আটক কার্যক্রম পরিচালিত হয়। আটকদের মধ্যে সর্বাধিক রয়েছে মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও চীনের নাগরিক। ঋতুরাজ বসন্তকে বরণ করতে আমিরাতে বাংলাদেশ সমিতি লেডিস উইং আয়োজন করেছে রঙে রঙে বসন্ত উৎসব। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, প্রবাসের মাটিতেও যেন দেশি আবহ, বসন্তের রং আর সংস্কৃতির উষ্ণতা অনুভব করা যায় সেই লক্ষ্যে আবুধাবির আল বাহিয়া পার্কে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে ছিল বাঙালিয়ানা স্বাদের চিতই পিঠা, পুলি পিঠা, মুখ পাকন, সাজ পিঠা, নকশি পিঠা, দুধ চিতই, চিড়ার মোয়া, মুড়ির মোয়া সহ ২৫ রকমের বাহারি পিঠা উৎসব। এছাড়া ছিল বাসন্তী রঙের সাজগোজ, ফটো সেশন, গল্প আড্ডা, গানের আসর, খানাপিনা সহ আরো অনেক কিছু। সামনের দিনগুলোতে যেন আমরা এইগুলো করতে পারি। বাঙালিরা যে এত সুন্দর প্রোগ্রাম করতে পারে, আসলে এই প্রোগ্রামগুলি বাড়াতে হবে। খুব ভালো লাগছে, এত সুন্দর উদ্যোগ যারা আজকে আয়োজনে ছিল তাদেরকে অনেক ধন্যবাদ। উইমেন যে পাওয়ার, আমাদের যে কোয়ালিটি, সেটাকে প্রেজেন্ট করা, সবাই মিলে একসাথে বসে আনন্দ করা, গল্প করা, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে একটা মিনি বাংলাদেশে আসছি। বাংলাদেশের ঐতিহ্য, নকশি পিঠা, বিভিন্ন রকমের পিঠা, বাচ্চারা খেলাধুলা করতেছে, আমরা নিজেদের মধ্যে একটা সময় কাটাচ্ছি। সবাইকে পয়লা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। বাঙালিদের আসলে এটা একটা মিলন মেলা, খুব ভালো লাগছে। সবাইকে বসন্তের শুভেচ্ছা। এবার বাংলাদেশের খবর। আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সকল সদস্যদের শপথ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর নির্ধারিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জুলাই সনদ প্রসঙ্গে ডক্টর আলী রিয়াজ বলেন, গণভোটের মধ্য দিয়ে জনগণের রায় প্রকাশিত হয়েছে। সব রাজনৈতিক দলেরই নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে। জুলাই সনদে প্রায়োরিটির ক্ষেত্রে উচ্চকক্ষ ৬ মাসের মধ্যেই করতে হবে। মার্সির উপর ছেড়ে দেওয়া নয়, এইটা তো এই রাজনৈতিক প্রক্রিয়ায় তো সকল দল অংশগ্রহণ করেছে, তাদের তো একটা দায়িত্ব আছে এবং কেবলমাত্র লিখিত আইনের বিবেচনার চেয়েও রাজনৈতিক বিষয়গুলোকে
আমরা সেভাবেই বিবেচনা করবেন বলে আশা করি। পরে শপথ প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সবকিছু ঠিক থাকলে আগামী 3 দিনের মধ্যেই শপথ গ্রহণ সম্পন্ন হবে। দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান প্রেস সচিব। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই গেজেট জারি করেন। গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা অথবা স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে। এখন সংসদ সদস্য হিসেবে শপথের আয়োজন করা হবে। গতকাল রাতে গণভোটের ফলাফলেরও গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেটের তথ্য অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন 4,82,660 জন। অন্যদিকে না ভোট দিয়েছেন 2,20,71,726 জন। গণভোটে বাতিল করা ব্যালট পেপারের সংখ্যাও বিপুল, 74,22,637টি। 2008 সালের পর এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক ছিল বলে মন্তব্য করেছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। শনিবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে পর্যবেক্ষক দলের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ইভার্স ইজাবস বলেন, ইউরোপীয় ইউনিয়ন কোনো ধরনের সহিংসতাকেই সমর্থন করে না, সেটা শারীরিক হোক অথবা ভার্চুয়ালি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সোশ্যাল মিডিয়া অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিল বলেও মন্তব্য করেন ইজাবস। অন্যদিকে প্রধান সারির গণমাধ্যমগুলো প্রার্থী ও নির্বাচনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে বলেও তার অভিমত। তিনি আরও বলেন, ভোট পরবর্তী সময় সকল রাজনৈতিক দল তাদের সমর্থকদের সহিংসতা থেকে দূরে রাখতে চেয়েছে, যা ইতিবাচক। At the same time, of course, we have understood and taken into account this context where the referendum plays a role. I have to say that, of course, the referendum vote has really given an obligation for the newly elected parliament and newly elected government. ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো আসনে ফলাফল প্রভাবিত হওয়ার মতো ঘটনা ঘটেনি এবং কোনো প্রাণহানি ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইলেকশন অবজারভার সোসাইটি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয় পর্যবেক্ষক সংস্থাটির পক্ষ থেকে। এ সময় তারা আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব, সক্রিয়তা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করেছে। এছাড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনী নির্বাচনের সময় জুড়ে দৃঢ় ও নিরপেক্ষ অবস্থান নিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও জানানো হয়। নির্বাচনে অনিয়ম হচ্ছে বা হতে যাচ্ছে এমন কোনো ডকুমেন্ট বা প্রমাণ আমাদের পর্যবেক্ষকরা তারা সবগুলো আসলে ছিল তাদের চোখে আসলে পড়েনি। নির্বাচনে ভোট জালিয়াতি এবং ভোটের ফলাফলের কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনকে অভিযোগ জমা দিয়েছে ঢাকা 13 আসনের 11 দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক ও শেরপুর 1 আসনের বিএনপির প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে অভিযোগ জমা দেন তারা। পরে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় মামুনুল হক বলেন, দিনভর ভোটের পরিবেশ স্বচ্ছ দেখানো হলেও ভোট গণনায় বিভিন্নভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এ বিষয়ে কমিশন কোনো ব্যবস্থা না নিলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়াও শেরপুর 1 আসনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। আমরা এই জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য আমরা যা করতে হয় সেটাই করব। একটা প্রার্থী ভোট ইঞ্জিনিয়ারিং করবে, পুলিশ প্রশাসনকে ইউজ করে টাকা খাওয়ায়, এই বাংলাদেশ তো আমরা চাইনি 5ই আগস্টের পরে। বিশ্ব বাংলা নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। নির্বাচনে বিএনপির বিজয়ে মালদ্বীপে প্রবাসীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। শুভেচ্ছা বিনিময়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন।
বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় উপলক্ষে আনন্দের জোয়ার বইছে মালদ্বীপ প্রবাসীদের মাঝে। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে দলটির মালদ্বীপ শাখা। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানার প্রতিবেদনে বিস্তারিত। প্রায় 2 দশক পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় উপলক্ষে মালদ্বীপে প্রবাসী নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। বিভিন্ন দ্বীপে অবস্থানরত নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বিনিময় ও বিজয় উদযাপনে মেতে ওঠেন। এ উপলক্ষে রাজধানী মালের একটি রেস্টুরেন্টে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে দলটির মালদ্বীপ শাখা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দলটির সিনিয়র সভাপতি মেহের মিয়া রানা। সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। অনুষ্ঠানে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মী। নেতাকর্মীরা বলেন, দীর্ঘ 17 বছর পর এই নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। মানুষ যে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, তাদের পছন্দের প্রার্থী, পছন্দের দলকে নির্বাচিত করতে পেরেছে, সেই জন্য আসলে মানুষ আনন্দে আত্মহারা। বাংলাদেশে একটা সুন্দর একটা নির্বাচন হয়েছে। ডক্টর ইউনূস স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য। তারা আশা প্রকাশ করেন নতুন সরকার দেশের গণতন্ত্র, অর্থনীতি ও প্রবাসী কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। আমরা দোয়া করছি আল্লাহর রহমতে বিএনপি যাতে সুষ্ঠুভাবে আগামী 5 বছর সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে। আমাদের পছন্দের দল নির্বাচিত হয়েছে। আজ এই বিজয় শুধু আমাদের দেশের নয়, আমাদের অন্তরের বিজয়, আমাদের সকলের বিজয়। এদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির উল্লেখযোগ্য বিজয়ের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সোহেল রানা, বাংলা টিভি, মালদ্বীপ। লিবিয়ায় যোগদান করেছেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ। সম্প্রতি তিনি দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন। এই সময় দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রদূতকে স্বাগত জানান। মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাকে লিবিয়ায় রাষ্ট্রদূত নিযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে আসার পর দেশটিতে সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক আছে বলেও দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি ভেনেজুয়েলা সফরে যাচ্ছেন। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো। তার নেতৃত্বেই তেল উত্তোলন ও বিপণনের ক্ষেত্রে দেশটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। শেষ করব খেলার খবর দিয়ে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ফ্রান্সের ঘরোয়া সব প্রতিযোগিতা এবং উয়েফা সুপার কাপ জিতে গত মৌসুমটা ইতিহাস গড়া ছিল প্যারিস সেন্ট জার্মেইয়ের জন্য। তবে এবার তাদের সেই ধারাবাহিকতা ধরে রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ গতবারের মতো গোছালো নয় ফরাসি জায়ান্টদের পারফরম্যান্স। এরই মাঝে লিগ ওয়ানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি কোচহীন ক্লাব প্যারিস এফসির কাছে 3-1 ব্যবধানে হেরেছে। পিএসজির বিপক্ষে নামার আগে প্যারিস এফসি সর্বশেষ 5 ম্যাচে কোনো জয় পায়নি। বিপরীতে লুইস এনরিকের শিষ্যরা টানা 7 ম্যাচে জিতে গতকাল খেলতে নেমেছিল। 69% বলের পজিশন রেখে 17টি শট নেয় পিএসজি, এর মধ্যে লক্ষ্যে ছিল 6টি। অন্যদিকে 11টি শটের মধ্যে রেনে 4টি লক্ষ্য রাখতে পারে। ব্যালন ডি'র জয়ী তারকা ওসমান দেমবেলে একটি গোল করলেও 3টি হজম করে পিএসজি। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। অভিবাসন নীতিতে কঠোর সিদ্ধান্ত ইইউ নেতাদের, ইউরোড্যাক ডেটাবেজ নিবন্ধন নির্ধারণ করবে আশ্রয়ের দেশ। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ৬,২০০ অবৈধ প্রবাসী এবং ২৩০ জন নিয়োগকর্তাকে আটক। প্রবাসে বসন্তের রঙে রঙিন আবুধাবি আল বাহিয়া পার্কে বাংলাদেশ সমিতি লেডিস উইং এর বর্ণাঢ্য উৎসব।
এবং নির্বাচনে বিএনপির বিজয়ে মালদ্বীপে প্রবাসীদের মাঝে বইছে আনন্দের জোয়ার, শুভেচ্ছা বিনিময়, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।